আজ 23শে জানুয়ারি। ভারতবর্ষ তথা বাঙালির গর্ব, বাঙালির ইমোশন, বাঙালির ভালোবাসা, বাঙালির সাহস, বাঙালির ইন্সপিরেশন, নেতাজির জন্মদিন। আজকের দিনটা আমরা সকাল থেকে উদযাপন করব, তাকে সম্মান জানাবো। কিন্তু কিন্তু আমরা সকলে কি নেতাজিকে পুরোটা জানতে পেরেছি? আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো নেতাজির একদম গভীর থেকে গভীরতম ইতিহাস। আমরা বেসিক জিনিসটা হয়তো সবাই জানি, কিন্তু এই বেসিকের বাইরেও কিন্তু অনেকটা বড় অধ্যায় আছে আমাদের নেতাজিকে নিয়ে। সেটা কিন্তু আমাদের জানতে হবে। ইভেন অনেক অনেক বিষয় আছে যেটা পড়ানোর সিলেবাসে পর্যন্ত, স্কুলের সিলেবাসে পর্যন্ত পড়ানো হয়নি। নেতাজি সেই মানুষ। আজকে কিন্তু আমরা পুরোটা জানবো। আমরা প্রথমেই বেসিকটা আলোচনা করে নেব কি, যে নেতাজির জন্ম কবে হয়েছিল। আমরা সকলে জানি যে 23শে জানুয়ারি আজকের দিন, কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি না নেতাজির জন্ম সালটা কত। নেতাজি জন্মেছিলেন 1897 সালে উড়িষ্যার কটক শহরে, এটা আমরা জানি। তার বাবার নাম জানকীনাথ বোস এবং মা প্রভাবতী দেবী। তার ওয়াইফের নাম কিন্তু আমরা অনেকেই জানি না। তার ওয়াইফ ছিল কিন্তু একজন জার্মান মহিলা, যার নাম এমলি শেকেল। সুভাষচন্দ্র বসু ছোট থেকেই কিন্তু প্রচণ্ড মেধাবী ছিলেন, মানে প্রচণ্ড বুদ্ধিমান ছিলেন। স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা ছিল অনেক অনেক বেশি। তিনি যখন কংগ্রেসে জয়েন করেন তখন তো মানে প্রচণ্ডভাবে বিরোধিতা করেছিলেনই, কিন্তু যখন কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন তখন কিন্তু আরও প্রচণ্ডভাবে একদম ব্রিটিশ বিরোধিতা করেছিলেন। পরবর্তীকালে তিনি যখন আজাদ হিন্দ বাহিনীর সঙ্গে যুক্ত হলেন তখন তো একদম ব্রিটিশের কি বলবো, একদম জিনা হারাম করে ছেড়েছিল, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা পুরো ঘটনাটা জানবো এবং তার প্রচুর অজানা ইতিহাস আমরা এই ভিডিওতে জানবো। তোমরা একটুখানি ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আশা করি অনেক অনেক অজানা তথ্য তোমরা দেখতে পাবে আমার ভিডিওর মাধ্যমে। স্বাধীনতার সময় ব্রিটিশের প্রধানমন্ত্রী ছিলেন কে? ক্লিমেন্ট এটলি। তিনি সুভাষকে বর্ণনা করতে গিয়ে কি বলেছিলেন, যে আই অ্যাম অনলি অ্যাফ্রেড অফ সুভাষচন্দ্র বোস। অর্থাৎ তিনি গান্ধীজিকে ভয় পেয়েছিলেন, কিন্তু তার থেকেও অনেক বেশি ভয় পেয়েছিলেন কিন্তু সুভাষচন্দ্র বোসকে। এটাই সুভাষচন্দ্র বোস। তিনি ছোট থেকেই প্রচণ্ড মেধাবী ছিলেন এবং আমরা জানি তিনি আইসিএস পরীক্ষা পাস করেছিলেন মাত্র 6 মাস পড়াশোনা করে, যেটা অনেক শিক্ষিত মানুষ কিন্তু 2 বছর 3 বছর পড়াশোনা করে। তারপরেও তিনি সেই চাকরি ছেড়ে দিয়েছিলেন, এটা আমরা সকলেই জানি। আজ নেতাজির কথা বলতে গেলে বলতেই হয়, তিনি কিন্তু 1930 সালে কলকাতার মেয়র হয়েছিলেন, যেটা কিন্তু একটা অত্যন্ত সম্মানের পদ। তিনি একদম ছোট বয়স থেকেই কংগ্রেসে যোগদানের পর থেকেই একদম মানে প্রচুর পরিমাণে মানুষের ভালোবাসা পেয়েছিলেন এবং তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন অল্প দিনের মধ্যেই। এমতো পরিস্থিতিতে তিনি যখন কংগ্রেসের সভাপতি হচ্ছেন বা কংগ্রেসের সভাপতিপদ ছেড়ে দিয়েছেন, 1940 সালে তিনি একটা র্যালি করছিলেন কলকাতায়। সেই র্যালি করার সময় কি হয়েছিল জানেন? ব্রিটিশ সরকার তাকে অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করে তাকে জেলবন্দি করেছিল। কিন্তু সুভাষচন্দ্র বসুই তাকে জেলবন্দি করার পর থেকে সে পুরোপুরি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। তিনি কিন্তু একটা হাঙ্গার স্ট্রাইক ডেকেছিল জেলের মধ্যেই। তিনি কোনো খাবার খাননি 7 দিন ধরে। এমতো অবস্থায় ব্রিটিশ সরকার ভয় পেয়ে গেছিল, কেননা সেই সময় সুভাষচন্দ্র বোস প্রচণ্ড পরিমাণে জনপ্রিয় ছিলেন। তার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা কিন্তু সরকারের জন্য ভালো হবে না। তখন সেই সরকার ঠিক করলো সুভাষ বোসকে গৃহবন্দী করবে, অর্থাৎ সুভাষচন্দ্র বোসের বাড়িতে তাকে রাখবে এবং শরীর ভালো হলে তখন আবার তাকে জেলবন্দি করবে। সুভাষ এই সুযোগটা কাজে লাগিয়েছিলেন। তিনি সেইখান থেকে বাড়ি থেকে পালিয়ে গেছিলেন। এটাই হচ্ছে সুভাষচন্দ্র বোসের গ্রেট এসকেপ নামে পরিচিত। কি ঘটনাটা ঘটেছিল? তাকে বাড়িতে আটকে রেখেছে এবং বাড়িতে সিআইডি এবং সিবিআই দিয়ে ঘেরা, এবং সেখানে একটা কুকুর রেখেছে, অত্যন্ত ভয়ানক কুকুর, একটু এদিক ওদিক হলেই কামড়ে দেবে, এরকম একটা কুকুরকে সেই বাড়িতে পাহারাও রেখেছে। হয়েছে কি, সুভাষচন্দ্র বোস এই রকম পরিস্থিতিতে বাড়িতে বসে বসে চিন্তা ভাবনা করছে যে কীভাবেতে সোভিয়েত রাশিয়া বা
জার্মান এদের সঙ্গে যোগাযোগ করা যায়। সে কিন্তু পালিয়ে যাওয়ার ছক কষছে ঘরে বসে। এমতো অবস্থায় ওই কুকুরটা একদিন ব্রিটিশদেরই একজনকে কামড়ে দেয়। যেহেতু কুকুরটা কামড়ে দিয়েছে তাই কুকুরটাকে একদিন ঘরে ঢুকিয়ে রেখে দিয়েছে। সুভাষ সেই সুযোগটা নেবে। 17ই জানুয়ারি 1941 সাল, ঠিক রাত 1:30 সুভাষচন্দ্র বসু বাড়ি ছেড়ে পালানোর জন্য একটা ছদ্মবেশ ধারণ করলো। ছদ্মবেশটা কিসের ছদ্মবেশ? একজন ইন্স্যুরেন্স এজেন্ট, যার নাম হচ্ছে মোহাম্মদ জিয়াউদ্দিন। সেই অত কঠিন কি বলবো ঘেরাটোপ সিবিআই সিআইডি এবং কুকুরটা সেদিনকে ঘরে ছিল যদিও, সেই বেড়াটোপকে কিন্তু সুভাষচন্দ্র সবাইকার চোখের ধুলো দিয়ে তার ভাইপোর সাহায্য নিয়ে, তার ভাইপোর নাম কি শিশির কুমার বোস, সাহায্য নিয়ে চলে গেল কোথায়? একদম গাড়ি নিয়ে সোজা বেরিয়ে গেল ঝাড়খণ্ড। তার সারা রাত ধরে সেই জার্নি করে পৌঁছেছে ঝাড়খণ্ড, এবং ঝাড়খণ্ড থেকে সোজা দিল্লি, দিল্লি থেকে সোজা পেশোয়ার, পেশোয়ার হয়ে কাবুল। এই দীর্ঘ যাত্রাটা করতে তার সময় লেগেছিল কিন্তু 15 দিন। এই 15 দিনের মধ্যে 12 দিন ব্রিটিশরা কিন্তু জানতেই পারেনি কি সুভাষ পালিয়ে গেছে। কেন? কারণ সুভাষ তার বাড়িতে বলে রেখেছিল, ইভেন তার মাও জানতো না যে সুভাষ পালিয়ে গেছে। তার বাড়িতে ডেলি খাবার যেত, তার ঘরে খাবারগুলো তার ভাইপো ভাইজিরা খেয়ে নিত, তাতে করে ব্রিটিশের কেউ বুঝতে পারতো না কি সুভাষ বাড়িতে নেই। এবং একদিন তার কোর্টেতে পেশ করার কথা ছিল সুভাষকে, সেই দিন তারা জানতে পারে কি সুভাষ নেই, পালিয়ে গেছে। তখন খোঁজাখুঁজি, কিন্তু সুভাষকে আর পায় কে? সে ততক্ষণ কাবুল থেকে সে আবার নিজের ছদ্মবেশ পাল্টাবে। তখন সে যাবে কোথায়? সেখান থেকে যাবে সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়া যাওয়ার জন্য সে তার নিজের নাম পরিবর্তন করছে আবারও। কি নাম রাখছে? সিনর আটলান্টা মস্কোটা। এই নামে সে পৌঁছালো মস্কোতে। মস্কোতে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এবং তার কাছে সাহায্য চায়। কিন্তু সেখানকার প্রধানমন্ত্রী ভাবে কি এ ভারত থেকে এসেছে, মানে হয়তো ব্রিটিশের এজেন্ট। তখন সোভিয়েত রাশিয়া, জার্মানি, জাপান এরা হচ্ছে ব্রিটেনের বিরুদ্ধে, তাই তারা কিন্তু বিশ্বাস করতে পারেনি সুভাষকে। তখন সুভাষ সেখানে বেশি দিন না থেকে সেখান থেকে চলে এলো কোথায়? বার্লিন, জার্মানির রাজধানী। সেইখানে এসে সে দেখা করে হিটলারের যে প্রধান সেনাপতি তার সাথে, এবং সেইখানে সে 20 জন ভারতীয়কে নিয়ে তৈরি করে ফ্রি ইন্ডিয়া সেন্টার। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস সে কিন্তু বার্লিনে করলো। কি এই ফ্রি ইন্ডিয়া সেন্টার? 2 নভেম্বর 1941 এই ফ্রি ইন্ডিয়া সেন্টারের একটা বৈঠক বসে, যে বৈঠকে 6টা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সবকটা সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? প্রথমেই যে সিদ্ধান্তটা নেওয়া হয় যে আমরা যে আন্দোলনটা করব সেই আন্দোলনের নাম হবে আজাদ হিন্দ, অর্থাৎ ফ্রি ইন্ডিয়া। এবং যে ইউরোপে যে আন্দোলনটা হবে তার নাম হবে আজাদ হিন্দ সেন্টার। এবং 3 নম্বর যেটা হয়েছিল কি, আমাদের জাতীয় সঙ্গীত হবে জন গণ মন। 4 নম্বর যে ডিসিশনটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে আমরা ভারতীয়রা একে অপরকে সম্বোধন করব জয় হিন্দ বলে। এবং 5 নম্বর আমরা একটা পতাকা অর্থাৎ ফ্ল্যাগ, যেটা হচ্ছে তেরাঙ্গা এবং মাঝখানে একটা লম্ফনরত বাঘ। 6 নম্বর এবং শেষ যেটা ছিল সেটা হচ্ছে সুভাষচন্দ্র বোসকে নেতাজি টাইটেলটা দেওয়া হয়েছিল। 11ই জানুয়ারি 1942 নেতাজি বার্লিনে একটা নিজস্ব এফএম সেন্টার খোলে, যে এফএম সেন্টারের নাম রাখে আজাদ হিন্দুস্তান। অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখান থেকেই নেতাজি কিন্তু শুরু করেন তার বক্তৃতা দেওয়া, অর্থাৎ দেশকে উজ্জীবিত করতে শুরু করেন সেই এফএম রেডিওর মাধ্যমে। সেই সময় ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942-এ, যেটা গান্ধীজি শুরু করেছিলেন। এই এফএম এর মাধ্যমেই তিনি কিন্তু দেশবাসীকে বলেছিলেন যে গান্ধীজির সাথে থাকতে, গান্ধীজির পাশে থেকে এই আন্দোলনকে সফল করতে। অর্থাৎ এই এফএম রেডিওর মাধ্যমে কিন্তু তিনি সেই বার্লিনে বসে ভারতের মাটিতে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কিন্তু উদ্বুদ্ধ করা শুরু করেছিলেন। 12ই ডিসেম্বর 1942 ইউরোপ এবং আফ্রিকার 400 জন ভারতীয় বন্দীকে নিয়ে একটা অর্গানাইজেশন তৈরি করে নেতাজি সুভাষচন্দ্র বোস, যার নাম রাখেন
ইন্ডিয়ান লিজিয়ান। এই ইন্ডিয়ান লিজিয়ান থেকেই কিন্তু তার মাথায় প্রথম ভাবনা আসে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করার। তাই এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপর জাপানের প্রধানমন্ত্রী হিকাস তোজো নেতাজিকে আমন্ত্রণ করে তার সঙ্গে মিটিং করার জন্য। নেতাজি তার আমন্ত্রণে সাড়া দিয়ে সেই বার্লিন থেকে সাবমেরিনে করে জাপানে আসার কথা ভাবে। সেই সময় আসাটা কিন্তু মোটেও সহজ ছিল না, কেননা পুরো সমুদ্রটা ঘিরে রেখেছিল কিন্তু ব্রিটেনের জাহাজে। সেই সময় সাবমেরিনে করে 97 দিন ধরে সেই সাবমেরিনের ভেতরে এসে প্রথমে আসে মাদাগাস্কার, এবং মাদাগাস্কার থেকে আবার একটা সাবমেরিন চেঞ্জ করে জাপানের সাবমেরিনে করে চলে যায় টোকিও। অর্থাৎ 97 দিন তার সময় লেগেছিল সেইখানে যেতে। সেখানে যাওয়ার পর প্রথম সাক্ষাৎ করে কার সঙ্গে? জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে। সেখানে সাক্ষাৎ করে কিন্তু একটা পজিটিভ দিক সুভাষচন্দ্র বসু পেয়েছিল। কি কারণ সেই জাপানের প্রধানমন্ত্রী কিন্তু সুভাষচন্দ্র বসুকে সাহায্য করবে এই আশ্বাস দিয়েছিল এবং পূর্ণ সমর্থন জানিয়েছিল। এটা একটা খুবই ভালো দিক। এছাড়াও সেখানে অলরেডি এক ভারতীয় যার নাম রাসবিহারী বোস, তিনি কিন্তু অলরেডি সেখানে একটা সংগঠন তৈরি করেছিলেন যার নাম আজাদ হিন্দ ফৌজ, এবং তার সাথে ছিল কি ক্যাপ্টেন মোহন সিং। এই দুজন মিলে এই আজাদ হিন্দ ফৌজকে পরিচালনা করতেন, এবং এই আজাদ হিন্দ ফৌজের কি বলবো প্রধান সেনাপতি অর্থাৎ চিফ কমান্ডো ছিলেন কে? এই ক্যাপ্টেন মোহন সিং। কিন্তু এরা দুজন মিলে এই সংগঠনটাকে সেইভাবে চালাতে পারছিল না। পরবর্তীকালে এই রাসবিহারী বসু কিন্তু সুভাষচন্দ্র বসুর হাতে এই আজাদ হিন্দ ফৌজকে তুলে দেন, এবং সুভাষচন্দ্র বসু এই দায়িত্ব পেয়ে যেটা করেছিল মানে অত্যন্ত একটা পজিটিভ দিক, তিনি কিন্তু সেখানকার সেনাবাহিনীদের সঙ্গে থাকতো এবং একসঙ্গে খেত, তাদের সঙ্গে দিন যাপন করত, যেটা মানে প্রচণ্ডভাবে ইন্সপায়ার করেছিল প্রতিটা সৈন্যকে। এবং সেখান থেকেই তিনি প্রথম বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। অর্থাৎ এই বাণী তাদেরকে প্রচণ্ডভাবে মোটিভেট করেছিল। সেখান থেকেই আস্তে আস্তে তিনি তার জার্নি শুরু করলেন। এরপর 29শে জুন 1943 তার এই আজাদ হিন্দ বাহিনীকে তিনি 5টি ভাগে ভাগ করলেন, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 5টি বাহিনীকে কিন্তু তিনি 5টি মানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের নামে ভাগ করলেন। প্রথমটা হচ্ছে আজাদ বাহিনী, দ্বিতীয়টা হচ্ছে কি গান্ধী বাহিনী, তৃতীয় নেহেরু বাহিনী, চতুর্থ ঝাঁসি রানী বাহিনী। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বাহিনীতে কিন্তু প্রতিটা সদস্য ছিলেন কিন্তু মহিলা, এবং শেষ যেটা ছিল তার নাম হচ্ছে সুভাষ বাহিনী। 21শে অক্টোবর 1943 তিনি অর্থাৎ সুভাষচন্দ্র বোস প্রথম আজাদ হিন্দ সরকার স্থাপন করে সিঙ্গাপুরের মাটিতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। এবং 23 অক্টোবর অর্থাৎ 23শে অক্টোবর তিনি কিন্তু ব্রিটেনের বিরুদ্ধে প্রথম যুদ্ধ ঘোষণা করেন। ডিসেম্বর 1943 জাপানি আর্মিরা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে ব্রিটেনের হাত থেকে ছিনিয়ে নেয়, এবং এই দুটো দ্বীপপুঞ্জকে সুভাষের হাতে তুলে দেয়, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসের হাতে তুলে দেয়। 30শে ডিসেম্বর 1943 সুভাষচন্দ্র বসু প্রথম পোর্ট ব্লেয়ারে ভারতীয় পতাকা উত্তোলন করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু, মানে প্রথম উপনিবেশ যেখানে ভারতের পতাকা উত্তোলন হলো। এই দুটো দ্বীপের নাম সুভাষচন্দ্র বসু পরিবর্তন করে রেখেছিলেন কি শহীদ এবং স্বরাজ। এরপরে মানে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর্থাৎ আজাদ হিন্দ ফৌজে যোগদান করে, প্রচুর পরিমাণে ভারতীয়, তাতে করে এর শক্তি কিন্তু এখন বাড়ছে। এই মতো অবস্থায় 7ই জানুয়ারি 1944 সুভাষচন্দ্র বসু কী করে, তার যে হেডকোয়ার্টার ছিল সিঙ্গাপুরে সেটাকে স্থানান্তরিত করছে রেঙ্গুনে অর্থাৎ বার্মা, যেটা এখনকার মায়ানমার। তাতে করে কী হলো, এটা কিন্তু ভারতের অনেক কাছে এসে গেল। এখান থেকে তিনি কিন্তু সেই ব্রিটিশদের আক্রমণ করতে পারবে যারা ভারতকে অলরেডি ক্যাপচার করে আছে। এইভাবেই কিন্তু আস্তে আস্তে সুভাষচন্দ্র বসু টার্গেট করলো কাকে? কোহিমা এবং ইম্ফলকে। এরপরে তিনি কিন্তু মার্চ মাসে প্রথম আক্রমণ করে ব্রিটেনকে, এবং প্রথম দিকে প্রচণ্ড মানে সাকসেসফুল ছিল, এবং সেইখানের একটি জায়গা সেটা কিন্তু ইন্ডিয়ানরা অর্থাৎ আমাদের সুভাষচন্দ্র বোস জিতে গেছিল, এবং অনেকটা জায়গা ক্যাপচার করে নিয়েছিল, প্রায় 150 মাইল মতো জায়গা। এবং সেখানে কিন্তু প্রথম
ভারতের মাটিতে পতাকা উড়িয়েছিল কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস। কিন্তু পরক্ষণেই সময় অত্যন্ত খারাপ যায়, হঠাৎ করে বর্ষা চলে আসে এবং পরিমাণ মতো খাদ্যের অভাব, প্লাস যেহেতু পার্বত্য এলাকায় যুদ্ধ হচ্ছিল সেখানে বিষাক্ত পোকাতে মানে প্রচুর পরিমাণে সৈন্য মারা যায় এই সমস্ত কারণে। এবং অন্যদিকে জাপানকেও আমেরিকা আক্রমণ করে, তাদের হিরোশিমা এবং নাগাসাকি এই দুটো শহরকে ধ্বংস করে দেয়। তাতে করে জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করে। এই সমস্ত ঘটনার কারণে কিন্তু এই যুদ্ধটা কিন্তু আমরা হেরে যাই, যার ফলস্বরূপ সুভাষচন্দ্র বসু পিছু হাঁটতে বাধ্য হয় এবং তিনি প্রথমে আসেন কোথায়, তার সিঙ্গাপুরে। এবং সিঙ্গাপুর থেকে তিনি যাওয়ার চেষ্টা করেছিলেন সেই জাপানে সেই প্রধানমন্ত্রীর কাছে। সেই রাস্তাতে যেতেই তার বিমান দুর্ঘটনা ঘটে। কবে? আমরা যতদূর জানি সেটা হচ্ছে 18ই আগস্ট 1945। এবং আমরা যদি ডিটেলসে যাইনি, এটা অনেকেই হয়তো মানেন না কি তার বিমান দুর্ঘটনার কথা, এবং সেটা মানে রিসার্চ চলছে এবং আমরা জানি, যেটা যতদূর জানতে পেরেছি কি সুভাষচন্দ্র বসু সেই হেলিকপ্টারে ছিলেন এবং তিনি পেছন দিকে বসেছিলেন, যেখানে পাশেই ছিল তার ডিজেল ট্যাঙ্ক। বিমানটা যখন ক্রাশ হয় তখন কি হয়েছিল, সামনের দিকটায় আগুন লেগে গেছিলো এবং ডিজেল ট্যাঙ্কটা ফেটে গেছিলো। কিন্তু সুভাষচন্দ্র বোস পেছনে ছিল, তখনও আগুনটা তার গায়ে লাগেনি। তার সঙ্গে ছিল কি হাবিবুর রহমান, তার সঙ্গী। সে কিন্তু ঠিকঠাক ছিল, কিন্তু সামনের দিক দিয়ে যেহেতু বেরোতে হতো, পেছনে দরজা আটকে গেছিল, তারা কিন্তু লাফ দিয়ে বেরোতে যায়। এবং সুভাষচন্দ্র বসু যেহেতু অলরেডি পেট্রোলে ভিজেছিল, তাই সে একটুখানি বেশিই পুড়ে গেছিলো। পরবর্তীকালে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং সেখানে তিনি নাকি মারা গেছেন, এটা এক ধরনের রিপোর্ট বলে। কিন্তু অন্য রিপোর্ট যদি আমরা দেখতে চাই, সেখানে পরিষ্কার বলা হয়েছে সেই দিন কোনো রকম কোনো বিমান সেখানে ওড়েনি। এবং এই যে ঘটনাটা ঘটেছিল এটা পুরোটাই নেতাজির সাজানো, অর্থাৎ তিনি এত বেশি ছদ্মবেশ ধরেছেন, এত বেশি বুদ্ধি ধরে না, তো যে কারণে তিনি পুরো ঘটনাটাকে সাজিয়ে দিয়েছিলেন এবং তিনি উড়ে গেছিলেন সোভিয়েত রাশিয়া এবং পরবর্তীকালে তিনি সেখান থেকে ভারতে এসেছিলেন। এবং এগুলো আরও অনেক ডিটেলসে আলোচনা করলে বোঝা যায়। তো এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, যেটা আমরা জানি না যে ইতিহাসটা, সেটা এবার এখন জানবো। কি ইতিহাস? 5 নভেম্বর 1945, নেতাজির মৃত্যুর ঠিক 2.5 মাস পর ব্রিটিশ সরকার আইনের যে সৈন্যবাহিনী ছিল তাদের কিন্তু বন্দি করে। প্রায় 25,000 জনকে কিন্তু বন্দি করেছিল। তার মধ্যে 3 জন সৈন্যকে তারা লালকেল্লায় এনেছিল ওপেন ট্রায়াল দেওয়ার জন্য। ওপেন ট্রায়ালটা কি? তাদেরকে সামনে আনবে এবং মানুষকে ভুল বোঝাতে শুরু করলো কি আইএনএ নাকি ভারত বিরোধী। আইএনএর যে 3 জনকে ধরে তারা ট্রায়াল করবে, তাদের মধ্যে 3 জনাই ছিল কিন্তু অত্যন্ত সাহসী মানুষ। একজন হচ্ছে ক্যাপ্টেন শাহনওয়াজ খান, ক্যাপ্টেন প্রেম কুমার সেহগাল এবং অন্যজন লেফটেন্যান্ট দিল্লোল। এরম 3 জন ছিল যারা কিন্তু 3টে ধর্ম থেকে বিলং করে, একজন শিখ, একজন মুসলিম এবং একজন হিন্দু। ব্রিটিশ সরকার চেয়েছিল কি এই সময় পুরো ঘটনাটাকে এমনভাবে দেখাতে যাতে করে এই আইএনএ হচ্ছে ভারত বিরোধী। কিন্তু এই ঘটনাটা পুরো উল্টো হয়ে গেছিল। ভারতবাসী তখন বুঝে গেছিল যে এরা আসলে দেশদ্রোহী নয়, এরাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমী। তখন ব্রিটিশের হয়ে যে সমস্ত সেনাবাহিনীরা যুদ্ধ করছিল তারাও কিন্তু ঘুরে গেল এবং সবাই মিলে সেই লালকেল্লায় গিয়ে অ্যাটাক করলো ইন দ্য সেন্স সেইখানে সবাই হাজির হলো এবং প্রতিবাদ করতে শুরু করলো যে এই 3 জন কোনো দোষী নয়, এরা প্রকৃত দেশপ্রেমী, তোমরা এবার এই দেশ ছেড়ে চলে যাও। মানে তখন কি হলো, যেহেতু 3টে ধর্মের সেনাপতি বা সেনাবাহিনী বা সৈন্য ওখানে বন্দি ছিল, সবাই মিলে অ্যাটাক করলো সেই লালকেল্লা। এবং ব্রিটিশরা তখনই প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলো, তখন বুঝে গেছিলো আর ইন্ডিয়ানদের দমিয়ে রাখা সম্ভব নয়। তারপর থেকেই কিন্তু অ্যাকচুয়াল স্বাধীনতাটা বা স্বাধীনতার জন্য ব্রিটিশ ভাবনা চিন্তা করে এবং তারপরেই 2 বছরের মধ্যে ভারত স্বাধীন হয়। এই স্বাধীনতার ইতিহাসে এই আইএনএর ভূমিকা এটা অপরিসীম। এটা কোনো বইয়েও লেখা থাকে না বা সেইভাবে
কেউ এটাকে উল্লেখই করে না। আমি জানি না কেন, কি সমস্যা। এবং নেতাজির মৃত্যু নিয়েও এত এত কন্ট্রোভার্সি, ভগবান জানে কেন। যাই হোক, নেতাজি 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 একজনই নেতা, সবাই নেতাজি একজনই, আমরা সকলে জানি। তাই সবশেষে একটাই কথা বলবো, আমার পূর্ণ প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসার সবটাই নেতাজির প্রতি আছে এবং থাকবে। আমার ইন্সপিরেশন নেতাজি। আমি চাই সবাই নেতাজিকে ডিটেলসে জানুক। এইটুকুনি ভিডিওতে ডিটেলসে কিছু বলা সম্ভব নয়। নেতাজিকে জানো, নেতাজিকে পড়ো, দেখবে প্রচণ্ড ভালো লাগবে, প্রচণ্ড ভালো লাগবে। আমি অনেক কটা বই টই পড়ে দেখেছি, যেটা যেটা বলা সম্ভব নয় পুরোটা ভিডিওতে। নেতাজিকে জানো, নেতাজিকে যদি জেনে থাকো অনেক কিছু জেনে যাবে, এত ভালো একটা ক্যারেক্টার। আর যদি এতটুকুনিও ভালো লাগে, একটুখানি জানিও নিজেদের ওপিনিয়ন।